হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকে সুস্থ রয়েছো। এসএসসি এমটিএস এর পরীক্ষায় প্রত্যেকদিন পরীক্ষার জন্য প্রত্যেকদিন সন্ধ্যে 7টার সময় আমাদের জিকে ক্লাস হচ্ছে। এতদিন আমরা করছিলাম এসএসসি এমটিএস এর যে 2021 সালে পরীক্ষা হয়েছে তার প্রশ্নোত্তর। এটার আজকেই লাস্ট ক্লাস, কারণ যে 42টি শিফটে বা পরীক্ষা হয়েছিল তার লাস্ট ক্লাস হচ্ছে আজকেই। 27/10/2021 সালে পরীক্ষা হয়েছিল, থার্ড শিফটের প্রশ্নোত্তর আজ আলোচনা করব আমরা। তো অবশ্যই তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আজকে আমাদের 42টা শিফট শেষ হয়ে যাবে। এখানে 41 লেখা আছে, হয়তো কোথাও আমাদের টাইপিং মিস্টেক হয়ে একটা শিফট এখানে মিস হয়েছে, কিন্তু আজ হচ্ছে আমাদের 42 নম্বর শিফট। 42টা শিফট আজ আমরা শেষ করছি। আজকে আমাদের 25টা প্রশ্ন থাকবে, তো অবশ্যই মন দিয়ে দেখবে। আরেকটা কথা শুনে নাও প্রত্যেকে, এই যে সেশনটা এটা পুরোটা শেষ হয়ে গেল 2021 সাল। এরপর আমরা যেটা করব 2023 সালের যে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হয়েছিল, 2023 সালের সেপ্টেম্বর মাসে পরীক্ষা হয়েছিল, সেই প্রশ্নোত্তরগুলো আমরা আলোচনা করব আগামীকাল থেকে, ঠিক আছে? তো প্রত্যেক দিন প্রত্যেকে ক্লাসে অ্যাটেন্ড করো। টাইম হচ্ছে সন্ধে 7টার সময়। আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে যেটা তোমাদের বলে নিচ্ছি একটু। তোমাদের জন্য একটা জিকে পেড গ্রুপের আয়োজন করা হয়েছে। প্রিভিয়াস ইয়ারের জিকে থাকবে এসএসসি এমটিএস এর প্রিভিয়াস 4 বছরের 2020, 2021, 2022, 2023 এই 4 বছরের প্রশ্নোত্তর থাকবে, সঙ্গে 2023-24 সালের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, সঙ্গে স্ট্যাটিক জিকে থাকবে, সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্টিভ এমসিকিউ থাকবে। এত কিছু থাকবে মাত্র 249 টাকার বিনিময়ে। যদি তোমরা এই গ্রুপে জয়েন করতে চাও তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রত্যেকে মেসেজ করো, কন্ট্যাক্ট করো। প্রত্যেকে প্রসেস বলে দেবো কীভাবে টাকা পেমেন্ট করবে এবং কীভাবে তোমাদের জয়েন করানো হবে, আরও ডিটেলসে জানিয়ে দেবো। চলো আর দেরি করবো না, আমাদের প্রথম প্রশ্নে চলে যাই। কি আছে প্রথম প্রশ্নে দেখবো আমরা। প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি কেরালা রাজ্যের ঐতিহ্যবাহী একটি লোকশিল্প? কেরালার ঐতিহ্যবাহী লোকশিল্প। দেখো, আজ যেহেতু আমাদের লাস্ট সেশন হচ্ছে এই পুরো 2021 সালের শিফটগুলোর, তাই আমরা আজকেরটা প্রশ্ন উত্তর সেশন করছি, কোশ্চেন আনসার সেশন। বেশি ডিটেলস যাব না, প্রশ্ন করব, 5-6 সেকেন্ড সময় থাকবে, সেই সময়ের মধ্যে নিজেরা উত্তরটা চিন্তা ভাবনা করো। তারপর তোমরা দেখো যে কোনটা ঠিক হচ্ছে, আর এইভাবে কাউন্ট করো যে 25টার মধ্যে কতগুলো ঠিক হবে। কারেক্ট আনসার হবে নিচের কোনটি কেরালা রাজ্যের ঐতিহ্যবাহী একটি লোকশিল্প? কারেক্ট আনসার হবে মারগম কালী। কি হচ্ছে কারেক্ট আনসার? মারগম কালী। মারগম কালী এটা হচ্ছে কেরালার একটা ঐতিহ্যবাহী লোকশিল্প। এটা কেরালার যারা খ্রিস্টান কমিউনিটি আছে, খ্রিস্টান কমিউনিটি, তাদের মধ্যে এই লোকশিল্পটা দেখা যায়। এটা এক ধরনের আর্ট বা মার্শাল আর্টস ধরনের, যেমন ছৌ ডান্স আছে না, সেই ধরনের একটা ব্যাপার আছে। বিশেষ করে মহিলাদের মধ্যে কয়েকজন মহিলা মিলে একটা দল তৈরি হয়, সেই দল এই লোকশিল্পটা দেখায়। এটা হচ্ছে মারগম কালী, কেরালার বহুল প্রচলিত একটা ঐতিহ্যবাহী লোকশিল্প। পরবর্তী প্রশ্ন দেখো। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো শেয়ার করবে। তোমাদের খুব সাপোর্ট প্রয়োজন, বেশি বেশি শেয়ার করো। অটোট্রফিক জীবের শক্তি এবং কার্বন প্রয়োজনীয়তা ড্যাশ দ্বারা পূরণ করা হয়। দেখো, অটোট্রফিক জীব কোনগুলো? যে জীবগুলো নিজেদের খাদ্য তৈরি করছে, অর্থাৎ সূর্যালোক ব্যবহার করছে, তারপরে বাতাসের কার্বন ডাই অক্সাইড ব্যবহার করছে, তারপর বিভিন্ন রাসায়নিক পদার্থ তারা সংগ্রহ করছে, সেগুলোকে দিয়ে তারা প্রোটিন, ফ্যাট, বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট তৈরি করে। এগুলোই হচ্ছে অটোট্রফিক জীব। তো কিসের মাধ্যমে? তোমরা আশা করি বুঝতে পেরেই গেছো প্রত্যেকে, সালোক সংশ্লেষের মাধ্যমে। সালোক সংশ্লেষের মাধ্যমে সূর্যালোক, কার্বন ডাইঅক্সাইড, রাসায়নিক পদার্থ সব কিছু মিক্স করে কার্বোহাইড্রেট, গ্লুকোজ, ফ্যাট এগুলো তৈরি হয়। এটা হচ্ছে অটোট্রফিক জীবের কাজ। 3 নম্বর হচ্ছে, কোন নদী যোগ জলপ্রপাত সৃষ্টি করে যাকে গেরসোপা জলপ্রপাতও বলা হয়? একদমই সহজ প্রশ্ন, একদমই পাতি প্রশ্ন। আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা বলো বা পিএসসির পরীক্ষা বা সেন্ট্রালের পরীক্ষা, সব পরীক্ষার জন্য এটা একটা পাতি প্রশ্ন বলা চলে, ইজি কোশ্চেন। তো তোমাদের তাই আমি এটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম, প্রত্যেকে কমেন্ট বক্সে এই উত্তরটা করে দেবে, ঠিক আছে? কমেন্ট বক্সে উত্তরটা করবে কোন জলপ্রপাত বা কোন নদীতে রয়েছে যোগ বা গেরসোপা জলপ্রপাত, ঠিক আছে? আর যে নদীতে রয়েছে এটা, সেই নদীতেই যে ভারতের উচ্চতম জলপ্রপাত কাঞ্চিকল জলপ্রপাতটা রয়েছে। ভারতের উচ্চতম জলপ্রপাত কাঞ্চিকল জলপ্রপাতটাও সেই নদীতেই আছে। তোমরা কমেন্ট করবে, ঠিক আছে?
ভুল বললাম মনে হচ্ছে, যাই হোক আমি যাই বললাম, ভারতের উচ্চতম হচ্ছে কাঞ্চিকোল। তোমরা এটা কমেন্ট করবে, ঠিক আছে। 4 নম্বর, 1818 সালে হোলকার রাজবংশ ড্যাশের সাথে মান্দাসরের চুক্তি স্বাক্ষর করে। 1818 সালে হোলকার রাজবংশ কাদের সাথে মান্দাসরের চুক্তিটা স্বাক্ষরিত করেছে? হোলকার রাজবংশ সম্পর্কে একটু তোমাদের বলে দিই। হোলকার রাজবংশটা প্রাথমিকভাবে এরা উত্তরপ্রদেশের মথুরার বাসিন্দা ছিল। সেই উত্তরপ্রদেশের মথুরা থেকে এই হোলকার মানে জাতিটা, এই জাতিটা হচ্ছে বিশেষ করে তারা কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল, পশুপালনের সঙ্গে, মেষ পালনের সঙ্গে যুক্ত ছিল। তারা উত্তরপ্রদেশের মথুরা থেকে চলে যাচ্ছে ইন্দোর, মধ্যপ্রদেশে বসবাস করার জন্য যাচ্ছে, ঠিক আছে। এটা একটা মারাঠা রাজবংশ ছিল। তারপর এদের নাম হচ্ছে হোলকার রাজবংশ। ইন্দোরে একটা রাজবংশ ছিল হোলকার রাজবংশ। তো 1818 সালে এরা ব্রিটিশদের সাথে চুক্তি করেছিল, ঠিক আছে। এটা মান্দাসরের চুক্তি নামে পরিচিত। নেক্সট দেখব 5 নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপাতের অভিজ্ঞতা হতে পারে? উল্কাপাত কোন স্তরে হয়ে থাকে? দেখো, বায়ুমণ্ডলের যে স্তরগুলো, সেটা প্রথমে আসছে ট্রপোস্ফিয়ার। প্রথমে কি আসবে? ট্রপোস্ফিয়ার। তারপরেই আসবে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরেই আসবে থার্মোস্ফিয়ার, তারপরেই আসবে মেসোস্ফিয়ার, তারপর আসবে থার্মোস্ফিয়ার। উল্কাপাত কোন স্তরে হয়ে থাকে? কারেক্ট আনসার হবে মেসোস্ফিয়ারে উল্কাপাত হয়ে থাকে। আর যত রকমের যে মেঘ, বৃষ্টি, বায়ুমণ্ডল সমস্ত কিছু এই থার্মোস্ফিয়ারের মধ্যে, ট্রপোস্ফিয়ারের মধ্যে হয়ে থাকে। হচ্ছে ভারতের কোন শহরে নীলাচল পাহাড় রয়েছে? নীলাচল পাহাড়, এটা নীলগিরি পর্বত নয় কিন্তু, এই ভুল করো না, নীলগিরি পর্বত নয়, এটা নীলাচল পাহাড়। কোন শহরে নীলাচল পাহাড় অবস্থিত? কারেক্ট আনসার ইজ দা গুয়াহাটি। আসামের গুয়াহাটি শহরে নীলাচল পাহাড়গুলো অবস্থিত। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত? যেখানে আম্বুবাচী মেলা হয়ে থাকে, আম্বুবাচী প্রশ্ন থাকে যে আম্বুবাচী মেলাটা কোথায় হয়, তো আসামের গুয়াহাটিতে। আর সেখানেই আছে কামাখ্যা মন্দির। এটা হচ্ছে কামাখ্যা দেবীর একটা মন্দির। ভারতের সবচেয়ে পুরনো তান্ত্রিক বিদ্যা যদি সব থেকে বেশি কোথাও হয়ে থাকে, সেটা হচ্ছে এই কামাখ্যা মন্দিরে। তান্ত্রিক বিদ্যাগুলো বেশি প্রচলিত আছে। কামাখ্যা দেবীর মন্দির আসামের গুয়াহাটিতে অবস্থিত। আর এই মন্দিরটা কোথায় আছে? এই নীলাচল পাহাড়ের উপরেই আছে, ঠিক আছে। চলো, মনে থাকবে আশা করি। আমি এই জন্য একটু ডিটেলস বলে দিই, রিলেটেড কিছু বলে দিই যাতে তোমাদের মনে থাকে। 7 নম্বর, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা ইত্যাদির ক্ষমতা এবং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সাজা স্থগিত, মকুফ বা কমানোর ক্ষমতা সংজ্ঞায়িত করা হয়েছে? অর্থাৎ রাষ্ট্রপতির হাতে কোন আর্টিকেলে এই পাওয়ারটা দেওয়া হয়েছে যে রাষ্ট্রপতি কাউকে ক্ষমা করতে পারবেন, রাষ্ট্রপতি কারো সাজা স্থগিত করতে পারবেন, কারো ফাঁসির সাজাকে তিনি স্থগিত করে দিতে পারবেন, কারো সাজা মকুব করে দিতে পারবেন। কোথায় বলা হয়েছে? কারেক্ট আনসার হবে আর্টিকেল 72। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 72-এ এটা বলা হয়েছে যে রাষ্ট্রপতির এইসব ক্ষমতাগুলো থাকছে। 8 নম্বর, নিচের কোন খেলার সাথে ফুয়াদ মির্জা জড়িত? ফুয়াদ মির্জা স্পেলিংটা যদি আমরা ইংলিশে বলি তাহলে এইরকম, ফুয়াদ মির্জা একটা গুরুত্বপূর্ণ নাম ভারতের খেলোয়াড়দের মধ্যে। তিনি কোন খেলার সঙ্গে জড়িত? কারেক্ট আনসার হবে অশ্বারোহী। তুমি ঘোড়সাওয়ারি বা অশ্বারোহী ছিলেন ফুয়াদ মির্জা এশিয়ান গেমসে গোল্ড মেডেল পেয়েছেন, ব্রোঞ্জ মেডেল পেয়েছেন, ঠিক আছে। এই ফুয়াদ মির্জা হচ্ছে ব্যাঙ্গালোরের একজন খেলোয়াড়, ব্যাঙ্গালোরের অধিবাসী, আর তিনি অশ্বারোহী ছিলেন ফুয়াদ মির্জা। 9 নম্বর হচ্ছে পার্বত্য রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর অধীনে প্রদত্ত ইউনিট সহায়তার পরিমাণ কত? মানে যে গ্রামীণ আবাস যোজনা রয়েছে পার্বত্য অঞ্চলে, সেখানে কত টাকা দেওয়া হয়? 1.5 লক্ষ টাকা দেওয়া হয়। এটার দরকার নেই এখন আর। 10 নম্বর হচ্ছে 17তম লোকসভায় মোট মহিলা সংসদ সদস্যের সংখ্যা কত? 17তম লোকসভা মানে যেটা 2019 সালের লোকসভা ছিল না, সেটা হচ্ছে 17তম লোকসভা। সেখানে বলছে যে মহিলা সংসদ কত ছিল? সেখানে ছিল 78। এখন প্রশ্ন হচ্ছে যে 2024 সালের যে 18তম লোকসভা, সেখানে মহিলা সদস্য কত? সেখানে মহিলা সদস্য হচ্ছে 74 জন। আর কোন রাজ্য থেকে সবচেয়ে বেশি মহিলা সাংসদ হয়েছেন? তাহলে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ থেকে সবচেয়ে বেশি মহিলা সাংসদ পাঠানো হয়েছে লোকসভাতে।
ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য কারেক্ট আনসার। 11 নম্বর হচ্ছে নিম্নলিখিত ভারতীয় শুটারদের মধ্যে কে 2018 ISSF জুনিয়র বিশ্বকাপে 10 মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জিতেছে? ISSF পুরো নাম জানো? ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন। ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন 2018 সালে যে জুনিয়র বিশ্বকাপ 10 মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছে এলাভেনিল ভালারিভান। ঠিক আছে, দরকার নেই, এটা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এখন আর আমাদের দরকার নেই। নেক্সট প্রশ্নে চলে যাব। 12 নম্বর দেখো। 12, জটিল খাদ্য ড্যাশের সাহায্যে সরল পদার্থে বিভক্ত হয়? জটিল খাদ্যগুলো কিসের সাহায্যে সরল পদার্থে পরিণত হচ্ছে? ব্যাকটেরিয়া, ছত্রাক, এনজাইম নাকি হরমোন? কারেক্ট আনসার হবে এনজাইম বা উৎসেচ। আমরা যখন খাবার খাচ্ছি তা আমাদের লালা রসে, পাকস্থলিতে, অগ্নাশয়তে বিভিন্ন রকমের উৎসেচক বা এনজাইম থাকে, যেগুলো খাবারের সঙ্গে মিশ্রিত হয়ে সেটা সরল পদার্থে পরিণত হয়, সরল খাদ্যে পরিণত হয়। আমরা যেমন জটিল খাবার খাচ্ছি, শক্ত খাবার খাচ্ছি, সেটা লালা রসে চিবানোর সাথে সাথে এনজাইমের সাথে মিক্স হয়। নেক্সট দেখবো আমরা 13 নম্বর প্রশ্ন কি আছে দেখো। 1987 সালে ড্যাশ আন্দোলনের নেতৃত্বে ছিলেন চৌধুরী দেবীলাল? কোন আন্দোলনের নেতৃত্বে ছিলেন চৌধুরী দেবীলাল? ঠিক আছে, 1987 সালে কোন আন্দোলনের নেতৃত্বে ছিলেন চৌধুরী দেবীলাল? সংঘর্ষ যুদ্ধ, তারপর হচ্ছে ইনসাফ যুদ্ধ, মহাযুদ্ধ নাকি ন্যায় যুদ্ধ? কিসের সঙ্গে ছিলেন যুক্ত? চলো কারেক্ট আনসার কি হবে? ন্যায় যুদ্ধ ইজ দ্য কারেক্ট আনসার। 1987 সালে ন্যায় যুদ্ধ আন্দোলনের নেতৃত্বে ছিলেন চৌধুরী দেবীলাল। এটা আনকমন প্রশ্ন, একটা অনেকেই উত্তর করতে পারবে না। তো এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষা হলে পেয়ে যাও তো বেশি টেনশন নেওয়ার দরকার নেই, স্কিপ করে চলে যাবে, অন্য প্রশ্নের দিকে দেখবে, একটা প্রশ্ন নিয়ে মাথা খারাপ করো না। 14 হচ্ছে ভবার্থ দীপিকা এবং অমৃতানু ভব হলো ড্যাশ এর মানুষের পবিত্র গ্রন্থ? কোথাকার, কোন রাজ্যের মানুষের পবিত্র গ্রন্থ হচ্ছে ভবার্থ দীপিকা আর অমৃতানুভব? কোন রাজ্যের মানুষের? কারেক্ট আনসার হবে মহারাষ্ট্রের মানুষের পবিত্র দুটি গ্রন্থের নাম হচ্ছে ভবার্থ দীপিকা, অমৃতানুভব। এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর আমারও জানা ছিল না সত্যি বলতে। আমি আজকেই এটা যখন তৈরি করছিলাম তখনই জানলাম। ঠিক আছে, ভবার্থ দীপিকা এবং অমৃতানুভব। এই ধরনের প্রশ্ন এসএসসি দেই, তুমি একদমই অজানা প্রশ্ন পেয়ে যাবে হঠাৎ করে। কীট পতঙ্গের মধ্যে গ্যাস বিনিময়ের জন্য বায়ু টিউবের নেটওয়ার্ক কি? কীট পতঙ্গের মধ্যে যে গ্যাস বিনিময় হয় সেই গ্যাস বিনিময়ের জন্য যে বায়ু টিউবের নেটওয়ার্কটা কোনটা? বায়ু টিউবের নেটওয়ার্ক হচ্ছে শ্বাসনালী। অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার, শ্বাসনালী। 4 নাম্বার দেখবো আমরা। নিম্নলিখিতগুলির মধ্যে কোন মন্ত্রণালয় ভারতীয় ইউনিয়ন বাজেট 2020 এর সর্বোচ্চ বাজেট বরাদ্দ পেয়েছে? এটা 2020 সালের ছিল, এটা আমাদের দরকার নেই। তখনও প্রতিরক্ষাতে সবচেয়ে বেশি টাকা দেওয়া হয়েছিল। এবারে 2024 সালের যদি ইউনিয়ন বাজেটের কথা বলা হয়, এবারেও কিন্তু সবচেয়ে বেশি টাকা অ্যালট করা হয়েছে প্রতিরক্ষা বা ডিফেন্সে সবচেয়ে বেশি টাকা অ্যালটমেন্ট আছে ডিফেন্সের জন্য। তো যে 2024 সালের বাজেটের প্রশ্ন উত্তর আমি তোমাদের করিয়েছি, না দেখে থাকলে চ্যানেলে আছে, তোমরা প্রত্যেকে দেখে নিও ভিডিওটা। বাজেট সম্পর্কিত সমস্ত প্রশ্ন উত্তর করিয়েছি। 17 নিচের মধ্যে কে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, কারেক্ট আনসার হবে GK গোখলে বা গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন। 18 হোয়াই আই এম অ্যান অ্যাথেইস্ট বইটির লেখক কে? হোয়াই আই এম অ্যান অ্যাথেইস্ট বইটির লেখক, বইটা কে লিখেছেন? হোয়াই আই এম অ্যান অ্যাথেইস্ট, এই বইটা লিখেছেন আমি একজন নাস্তিক, এই বইটা লিখেছেন শহীদ ভগৎ সিং, বইটা লিখেছিলেন। 19 হচ্ছে ড্যাশ লিঙ্গুয়াল লাইপেজ নামক একটি এনজাইম রয়েছে যা চর্বি ভেঙে দেয়। লাইপেজ স্পেলিং হচ্ছে LIPASE। লাইপেজ হচ্ছে এক ধরনের এনজাইম যা কি করে, কোথায় থাকে? লালারসে থাকে, যা ফ্যাটকে ভাঙতে সাহায্য করে। ফ্যাট জাতীয় খাবার থাকে সেটাকে ভেঙে
ভাঙতে সাহায্য করে লাইপেজ। আর এই লাইপেজ লালারস ছাড়াও থাকে প্যানক্রিয়াস বা অগ্নাশয়ে থাকে, তারপর তোমাদের এটা হচ্ছে স্টমাক বা পাকস্থলীতে থাকে, ঠিক আছে, লাইপেজ। 20 নাম্বার দেখবো আমরা, তাহলে লালারস থেকে আমরা দুটো প্রশ্ন দেখলাম, পেলাম একই ধরনের দুটো প্রশ্ন। 20 হচ্ছে নিচের কোনটি বাজেট 2020 অনুযায়ী অ্যাসপিরেশনাল ইন্ডিয়া থিমের অধীনে আসে। এটাও দেখো বাজেট থেকেও দুটো প্রশ্ন দিয়েছে, একদিনেই বাজেট থেকে দুটো প্রশ্ন। এটা তখন ছিল শিক্ষা এবং দক্ষতা উত্তর হবে, তো এখন আর এটার দরকার নেই, এটা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। 21 হচ্ছে কোন ছাগলের আন্ডার ফুরকে পশমিনা শাল নামে সূক্ষ্ম শালে বোনা হয়। কোন ছাগলের আন্ডার ফুরকে, কোন ছাগলের ফুর বা কোন ভেড়ার ফুরকে পশমিনা শাল তৈরি করার জন্য ব্যবহার করা হয়। কারেক্ট আনসার হবে কাশ্মীরি ছাগল। কাশ্মীরি ছাগলের ফুরকে পশমিনা শাল তৈরি করার জন্য ব্যবহার করা হয়। 22 দেখব কামসালে হলো ড্যাশ রাজ্যের ঐতিহ্যবাহী একটি নৃত্য। কামসালে কোন রাজ্যের একটা হেরিটেজ ডান্স বা ঐতিহ্যবাহী একটা ডান্স। এটা কারেক্ট আনসার হবে কর্ণাটক। কর্ণাটকের একটা ঐতিহ্যবাহী ডান্স হচ্ছে কামসালে। 23 নম্বর প্রশ্ন দেখব চক্রধর সমারোহ ওস্তাদ আলাউদ্দিন খান সঙ্গীত একাডেমি এবং চক্রধর ললিত কলা কেন্দ্র দ্বারা আয়োজিত হয় মহারাজা চক্রধর সিং এর গৌরবময় স্মৃতি স্মরণে, যিনি সঙ্গীতের ড্যাশ ঘরানা প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এত বড় দেওয়ার কিছু দরকার ছিল না, মাথা খারাপ করার জন্যই 3-4 লাইনের প্রশ্নটা দিয়েছে। আসল প্রশ্নটা হচ্ছে মহারাজা চক্রধর সিং ড্যাশের গৌরবময় স্মৃতি স্মরণে, যিনি সঙ্গীতে ড্যাশ ঘরানার প্রতিষ্ঠা ছিলেন। অর্থাৎ চক্রধর সিং কোন ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন। চক্রধর সিং সঙ্গীতের রায়গড় ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন। কোন ঘরানা? রায়গড় ঘরানা। 24 হচ্ছে রিখামপদা হলো ড্যাশের একটি ঐতিহ্যবাহী নৃত্য। রিখামপদা হলো ড্যাশের একটি ঐতিহ্যবাহী নৃত্য। কোথাকার একটা ক্লাসিক্যাল ডান্স হচ্ছে রিখামপদা। কারেক্ট আনসার হবে অরুণাচল প্রদেশ। এই জন্য আমি বলেছি যে আমাদের যদি গ্রুপটাতে পেড গ্রুপটাতে জয়েন করতে চাও জয়েন করে যাও। তোমরা 25-এর মধ্যে 20+ কমন দেওয়ার চেষ্টা করব সেই গ্রুপ থেকে, ঠিক আছে। যদি জয়েন করতে চাও আমাদের নাম্বার নিয়ে নাও, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে প্রত্যেকে, কারণ সেখানে স্টার্টিং জিকেটাও পুরোটা পেয়ে যাবে, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটাও পেয়ে যাবে, কোনো কিছুর জন্যই তোমাদের PYQ পেয়ে যাবে, কোনো কিছুর জন্যই ভাবতে হবে না। তো অরুণাচল প্রদেশের রিখামপদা হলো একটি ঐতিহ্যবাহী নৃত্য। 25 দেখো পর্তুগিজ অভিযাত্রী ভাস্কো ডা গামা 1498 সালে ড্যাশে অবতরণ করেন। এত সহজ প্রশ্ন আর হতে পারে না। 1498 সালে ভাস্কো ডা গামা ভারত আবিষ্কার করেছিলেন। পর্তুগিজ, তিনি একজন পর্তুগিজ নাবিক, তিনি কালিকট বন্দরে অবতরণ করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে এর সঙ্গে আরেকটা দিয়ে দিচ্ছে যে পর্তুগিজরা কবে শ্রীলঙ্কা আবিষ্কার করেছিল। তো তার 7 বছর পর, 1498 7 বছর পর 1505 সালে তারা শ্রীলঙ্কাতে অবতরণ করে এবং শ্রীলঙ্কা আবিষ্কার করে। ঠিক আছে, 25টা প্রশ্ন শেষ হলো। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো শেয়ার করো। খুব বেশি সাপোর্টের প্রয়োজন তোমাদের, কারণ ভিউজ একদমই হচ্ছে না। বেশি বেশি করে শেয়ার করো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো। আর যারা বলছিলে লাইভ ক্লাসের জন্য, তোমাদের উদ্দেশ্যে বলি লাইভটা আপাতত হচ্ছে না, কারণ যে জায়গাতে আমার বর্তমান স্টুডিও, কাজের সূত্রে আমাকে থাকতে হচ্ছে, চাকরির সূত্রে যে জায়গাতে বর্তমানে রয়েছি, তো এখানে কিন্তু নেটওয়ার্কের খুবই প্রবলেম, তাই লাইভটা আপাতত হচ্ছে না। যদি করানোর চেষ্টা করব, নেটওয়ার্ক প্রবলেম ঠিক হলে লাইভ করানোর চেষ্টা করব, তখন তোমাদের আমি জানিয়ে দেবো।